Good morning, dear student. Welcome to the Way of Solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাটা স্যার তোমরা এখন পাচ্ছো জিকে জিএস কিং এই সিরিজের আমরা আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে একটি প্র্যাকটিস ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। তো ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাস হয়েছে। আজকে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস নাম্বার 9, অর্থাৎ শুধু যে সংবিধান থেকে নোটি ক্লাস হচ্ছে এই নয়, বিভিন্ন যে সিলেবাসের বিষয়গুলো আছে সেই জায়গা থেকে কিন্তু এখানে আমরা ক্লাস নিচ্ছি। আমাদের যে ক্লাস রুটিন আছে ডিসেম্বর মাসে তোমরা দেখতে পাচ্ছ আমার ক্লাস সকাল 7:30 থেকে পাচ্ছ দা ওয়ে অফ সলিউশনে, এবং অন্যান্য ক্লাস কোথায় হয় দেখে নেবে টিডব্লিউ একাডেমিতে, আমাদের আরো চ্যানেল রয়েছে টিডব্লিউ স্মার্ট, বিভিন্ন চ্যানেলে কিন্তু ক্লাসগুলো তোমরা পাচ্ছ। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশন পাবে, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি টিডব্লিউ একাডেমি অ্যাপে পাবে। এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারছো। এবং এখানে আমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর একটি প্র্যাকটিস ব্যাচ শুরু হয়েছে, যে প্র্যাকটিস ব্যাচ সমস্ত সাবজেক্ট চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ কিন্তু সলভ করানো হচ্ছে। ওকে, অনেক টিচার দেখতে পাচ্ছ এখানে এই ব্যাচে কিন্তু যুক্ত হয়েছে। তো আমরা যে সিলেবাস পেয়েছি গ্রুপ সি এর, সেই সিলেবাসটা ধরেই আমরা কিন্তু ক্লাসগুলো নিচ্ছি, যেহেতু গ্রুপ সি করলে তোমার অটোমেটিক্যালি গ্রুপ ডি এর সিলেবাস কভার হচ্ছে। ওকে, তো এখানে আমরা যে সাবজেক্টগুলো বলে দেওয়া হয়েছে হিস্টরি, জিওগ্রাফি, নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই জায়গা থেকে কিন্তু আজকে এমসিকিউ সলভ করা হবে। এর আগে কিন্তু আরেকটি ক্লাস আমি নিয়েছিলাম ভারতের সংবিধান থেকে, সেখানেও আমরা সংবিধানের বিভিন্ন উৎস বা সংবিধান রচনার পটভূমি বিষয়গুলো থেকে এমসিকিউ সলভ করেছি। আজকে আমরা ভ্যারাইটিস কাইন্ড অফ এমসিকিউ সলভ করব ভারতের সংবিধান থেকে। কোশ্চেন নাম্বার 1, সরকারি কোন পদ কোন ব্যক্তি অন্যায্যভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেখটি জারি করতে পারে? তো রিট বা লেখ এটা কখন জারি হয়? কোন ব্যক্তির মৌলিক অধিকার যদি নষ্ট হয় বা খর্ব হয় সেক্ষেত্রে সে মামলা করতে পারে। আমরা জানি যে 32 নাম্বার আর্টিকেলের ভিত্তিতে সুপ্রিম কোর্ট হাইকোর্টে 226 নাম্বার ধারা, এবং সেখানে সেগুলোকে বিচার করার জন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট 5 ধরনের রিট বা লেখ জারি করতে পারে। আমরা জানি হেভিয়াস কর্পাস, কুই ওরান্টো, ম্যান্ডামাস, সার্কুলারি, প্রহিবিশন, 5টি রিট আছে। এখানে কোন ব্যক্তি যদি কোন একটা অন্যায্যভাবে পদ দাবি করে কোথাও, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে লেখটি জারি করবে সেটি হচ্ছে কুই ওয়ারান্টো, কোন অধিকারে, অধিকার ইচ্ছা, অর্থাৎ কোন অধিকারে সেই পদটা সে দাবি করছে তার বৈধতা বিচার করা হবে। যদি তার কথা ঠিক থাকে তাহলে সেই পদে থাকবে, আর যদি তার দাবি অন্যায্য হয় সেই পদ বাতিল হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে আসবো, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির মূল লক্ষ্য কি? রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বা নির্দেশাত্মক নীতি, যেটাকে আমরা বলে থাকি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, এটি সংবিধানের পার্ট 4 এ আছে, 4th অধ্যায় অর্থাৎ পার্ট 4, এবং তোমরা আর্টিকেল যদি বলো 36 থেকে 51, 16টি ধারা জুড়ে আছে ভারতের নির্দেশাত্মক নীতি। এবং এই নির্দেশাত্মক নীতি এর কনসেপ্ট আমরা পেয়েছি আয়ারল্যান্ডের সংবিধান থেকে। তো নির্দেশাত্মক নীতির মূল লক্ষ্য কি? শুধুমাত্র অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা, শুধুমাত্র সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক সামাজিক উভয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা, নাকি কোনোটি নয়? অপশন সি যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে যে ভারতের এই যে নির্দেশাত্মক নীতির ধারণা আমরা তাহলে কোন দেশ থেকে নিয়েছি? আয়ারল্যান্ড থেকে। কত নম্বর ধারায় এগুলো আছে? 36 থেকে 51, এবং কোন পার্টে আছে? পার্ট 4, 4th অধ্যায় আছে। এখানে তোমাকে দেখতে হবে যে মহাবিচার পদ্ধতি বা ইমপিচমেন্ট বলতে বোঝায় যে পদ্ধতি সেটা হলো কি? রাজ্যপাল অপসারণ করা হয়, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, নাকি রাষ্ট্রপতি? তো এখানে আমরা কোন অ্যান্সারটি সঠিক নেব? যে অপসারণের পদ্ধতি সেগুলোকে আমরা ইমপিচমেন্ট বলি সাধারণত, এবং এখানে যে অপসারণের জন্য ইমপিচমেন্ট পদ্ধতি বলছি সেটা হচ্ছে রাষ্ট্রপতি।
এবং সেটা আছে সংবিধানের ধারা নম্বর 61 আর্টিকেলে এই ইমপিচমেন্ট রাষ্ট্রপতি অপসারণের পদ্ধতি বলা হয়েছে। পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হওয়ার পর সাধারণভাবে কত মাস জাতীয় জরুরি অবস্থা জারি থাকবে? ধরো কোনো কারণে ন্যাশনাল এমার্জেন্সি জারি হলো, সেখানে পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত অর্থাৎ পাস হতে হবে উভয় পক্ষে, এবং সেটি সাধারণত কত মাসের জন্য জারি থাকে? 1 মাস, 3 মাস, 2 মাস নাকি 6 মাস? তাহলে এখানে সঠিক উত্তর কি করবে? উত্তর হয়ে যাবে এখানে 6 মাস। 6 মাস কিন্তু জরুরি অবস্থা জারি থাকতে পারে এবং তারপর যদি হয় আবার পার্লামেন্টে পুনরায় অনুমোদিত হতে হবে। রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় 356 নম্বর ধারা অনুসারে প্রেসিডেন্ট রুল, তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে? দেখো এই বর্তমানে আমরা কি জানি, মণিপুর, ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি আছে। মণিপুর রাজ্যে প্রেসিডেন্ট রুল জারি আছে। এখন রাষ্ট্রপতি শাসন জারি আছে ফেব্রুয়ারি মাস থেকে এবছর 25 সালে। তো সেখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাসন এটি যদি জারি হয় তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে? সেটা কিন্তু 2 মাসের মধ্যে পার্লামেন্ট থেকে অনুমোদিত হতে হবে, এবং এখানে 6 মাস পর পর অনুমোদন লাগবে। ধরো 6 মাস জারি হয়েছে মণিপুরে, 6 মাসের মধ্যে আবার পরবর্তী 6 মাসের জন্য যদি করতে চায় পার্লামেন্টে পাস করতে হবে, অর্থাৎ অনুমোদিত হতে হবে। ম্যাক্সিমাম যদি বলো স্যার কত বছর থাকতে পারে, 3 বছর সাধারণত ম্যাক্সিমাম এই রাষ্ট্রপতি শাসন কোন রাজ্যে জারি থাকতে পারে। পরবর্তী কোশ্চেনে আসবো, নিচের কোন ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে থাকে? লোকসভা রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে থাকে কোন ক্ষেত্রে? রাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষেত্রে, মুখ্যমন্ত্রীর মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করার জন্য, সুপ্রিম কোর্টের বিচারপতিকে পদচ্যুত করা, উপরে সবগুলি। অর্থাৎ লোকসভার কিছু ক্ষমতা আছে আমরা জানি, রাজ্যসভার ক্ষমতা আছে, এবং সব ক্ষেত্রে সবার সমান নয়। ওভারঅল যদি দেখা হয় লোকসভার পাওয়ারটা বেশি রাজ্যসভার তুলনায়। ওকে, তো লোকসভা এবং রাজ্যসভার কোথায় ক্ষমতাটা সমান? যদি রাষ্ট্রপতি পদচ্যুত করা হয় লোকসভার সদস্যরা ভোট দেবে, সেক্ষেত্রে রাজ্যসভার সদস্যরা ভোট দেবে, বা মুখ্য নির্বাচন কমিশনার সেক্ষেত্রে, বা সুপ্রিম কোর্টের বিচারপতি পদচ্যুত, প্রত্যেকটা ক্ষেত্রে উভয়ের ভূমিকা কিন্তু সমান হয়, উভয় পক্ষের ভূমিকা সমান হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা অপশন ডি সঠিক উত্তর নেব। কোশ্চেন নাম্বার 7, হাইকোর্টের কোন বিচারপতি অবসর গ্রহণের পর কোন ক্ষেত্রে নিযুক্ত হতে পারেন না? বলো কোশ্চেন নাম্বার 7, নিম্ন আদালতের কোন অ্যাডভোকেট বা আইন ব্যবসায়ী হতে পারে না? কেন্দ্রমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রদূত। তাহলে কোশ্চেন নাম্বার 7 বোঝা যাচ্ছে হাইকোর্টের কোন বিচারপতি যদি অবসর নেয়, সে অবসর গ্রহণের পরে তিনি কি করতে পারবেন না? নিম্ন আদালতের কোন অ্যাডভোকেট বা আইন ব্যবসায়ী এটা হতে পারে না। হাইকোর্টের উচ্চ পর্যায়ে যেতে পারে, সে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে, বা সুপ্রিম কোর্টের বিচারপতির পদেও যেতে পারে, কিন্তু তার নিচে নামতে পারবে না। ওকে, বা তিনি কেন্দ্রমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রদূত হতে পারে, বাট নিম্ন আদালতের কোন অ্যাডভোকেট বা আইন ব্যবসায়ী হতে পারবে না। কোশ্চেন নাম্বার 8 বলছে, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় সাহায্যের অনুদানের ব্যবস্থা আছে? তো ভারতের সংবিধানের 7ম তফসিলে দেখা হয় যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন করা হয়েছে। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিভিন্ন ক্ষমতার বন্টন। এই ক্ষমতাটা কত ধরনের হয়? 3 ধরনের ক্ষমতা হয়। একটা হচ্ছে আইনগত ক্ষমতা, আইন করতে পারবে কোন কোন বিষয়। এরকম আমরা জানি কেন্দ্র তালিকাভুক্ত বিষয় আছে 100টি, রাজ্য তালিকাভুক্ত বিষয় আছে 61, 61টি, এবং যৌথ উভয় আইন করতে পারবে, যেমন শিক্ষা যৌথ তালিকাভুক্ত। তো শিক্ষার ক্ষেত্রে কেন্দ্র সরকার আইন করতে পারবে, রাজ্য সরকারও আইন করতে পারবে। ওকে, তো এটা কোন আছে যৌথ তালিকা, অর্থাৎ 3 ধরনের তালিকা আছে। সেটা হচ্ছে ইউনিয়ন লিস্ট,
স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, যুগ্ম বা যৌথ তালিকা। তো এটা গেল আইনগত ক্ষমতা, এক নম্বর। দুই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, প্রশাসনিক ক্ষমতা। কেন্দ্রের প্রশাসনিক ক্ষমতা আছে, রাজ্যেরও আছে। আর তিন নম্বর হচ্ছে আর্থিক ক্ষমতা বলতে আর্থিক সম্পর্ক, কেন্দ্র রাজ্যের যে ক্ষমতার বন্টন, সেখানে এই তিন ধরনের ক্ষমতার কথা বলা হচ্ছে, একটা আইনগত ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা এবং আর্থিক সম্পর্কের ব্যাপার, আর্থিক রিলেশনটা কেমন হচ্ছে। তো কেন্দ্র কিছু দেখবে ট্যাক্স তুলছে, রাজ্য কিছু তুলছে, কে কিভাবে এই টাকাটা ভোগ করছে বা নিচ্ছে সেটার একটা সুষম বন্টন ব্যবস্থা আছে। কেন্দ্র 13 ধরনের বিষয় আর্থিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা কর আরোপ করছে, ট্যাক্স ক্লেম করছে, এত ট্যাক্স লাগবে, তুলছে কিছু, রাজ্যকে দিচ্ছে, এরকম একটা বন্টন ব্যবস্থা আছে। যাই হোক, তো দেখা যাচ্ছে কেন্দ্রে এরকম 13টি বিষয়, রাজ্যে 18টি বিষয় আছে। বলা হচ্ছে রাজ্য 18টি বিষয় থেকে টাকা তুলবে বা ট্যাক্স ধার্য করবে, ঠিক আছে? ধার্য করা, তারপর টাকা তোলা এবং ভোগ করা, তিনটে কথা। তো করার পরেও অনেক সময় দেখা যাচ্ছে সেগুলোতে হয় না। বিভিন্ন সংসারে বিভিন্ন রকম খরচ থাকে, যে রাজ্যে যেমন সে রাজ্যে তেমন খরচ, তাই না? যেমন সংসারের ব্যাপার আছে, আরো ব্যাপার। তো এই যে খরচ করার পরও দেখা যাচ্ছে কোনো কোনো রাজ্যে ঘাটতি হয়, মানে যে টাকাটা রাজ্যের উঠছে সেটা তার চালানোর জন্য যথেষ্ট নয়, সেই জন্য একটা ব্যবস্থা আছে, অনুদান। কেন্দ্র অনুদান দেয়, সেটাকেই বলা হচ্ছে এই সাহায্যের অনুদান। এটা কোন ধারায় আছে? ধারা নম্বর 275, আর্টিকেল 275, 275 নম্বর ধারায় কেন্দ্রের কোন রাজ্যকে অনুদান দিতে পারে, এবং সেটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড থেকে দেয়। তিন ধরনের ফান্ড বা তহবিল আছে সাধারণত, একটা হচ্ছে সঞ্চিত তহবিল, আর হচ্ছে আকস্মিক তহবিল থাকে, কন্টিজেন্সি ফান্ড, আর একটা পিএসসি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি ফান্ড থাকে একটা। আচ্ছা, কোন তহবিলে ফর্মস অফ ওয়াথ এন্ড অ্যাফার্মেশন, শপথ গ্রহণ সম্পর্কে বলা হয়েছে? তো আমরা ভারতের সংবিধানে যদি দেখি, মোট তহবিল সংখ্যা আছে 12টি। 12টি তহবিলে 12 রকম বিষয় বলা হয়েছে, এবং শপথ গ্রহণের ব্যাপার বিভিন্ন পদ আধিকারিক উল্লেখযোগ্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি, তাদের শপথ গ্রহণ করতে হবে। সেইগুলো বিষয় কোন তফসিলে বলা হয়েছে? একাদশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তো এখানে আমরা সঠিক উত্তর কোনটি নেব? উত্তর হবে তৃতীয় তফসিলে বলা হয়েছে। একাদশ তফসিলে কি আছে মনে আছে তোমাদের? পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে, পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে। চতুর্থ তফসিলে রাজ্যসভার আসন ভাগাভাগি। রাজ্যসভায় সর্বোচ্চ 250টি আসন আছে। এই 250টি আসন কোন রাজ্য থেকে কজন হবে, কোন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কজন হবে, সেগুলো এখানে ভাগাভাগি করা হচ্ছে চতুর্থ তফসিলে। রাজ্যসভার আসন ভাগাভাগি। 5 নম্বর তফসিলে দেখা যাবে যে তফসিলি জাতীয় উপজাতিদের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় সংক্রান্ত বিষয় সেখানে বলা হয়েছে। ভারতের সংবিধানের 33 নম্বর ধারা, আর্টিকেল 33, সংসদকে কি বিষয়ের ক্ষমতা দান করে? কোশ্চেন নাম্বার 10 প্রত্যেকে দেখো, এখানে বলা হচ্ছে যে ভারতের সংবিধানের 33 নম্বর ধারা, এখানে কি বলা হচ্ছে? মৌলিক অধিকারের ক্ষমতা দেয়, মাস্টার প্রণয়ন করে, জরুরি অবস্থায় ঘোষণার ক্ষমতা দেয়। অপশন ডি বলা হচ্ছে সশস্ত্র বাহিনী সম্পর্কিত মৌলিক অধিকারগুলির উন্নতিকরণ। তো আর্টিকেল 33 আমরা এটা বুঝতে পারছি যে জরুরি অবস্থা কেস নেই এখানে। জরুরি অবস্থা 352 আছে, ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি 356 আছে, আর্থিক জরুরি 360 আছে। মৌলিক অধিকার সম্পর্কে আমরা আর্টিকেল 12 টু 35, 12 থেকে 35 এর মধ্যে আছে, মানে মৌলিক অধিকার রিলেটেড কিছু হতে পারে এখানে। তো মৌলিক অধিকারের ক্ষমতা দেয়, এটা তো টোটাল 12 থেকে 35 এর মধ্যে ঘোরাফেরা করছে, স্পেসিফিক কিছু বলা নেই। 33 এটা বলছে সশস্ত্র বাহিনী সংক্রান্ত মৌলিক অধিকারগুলোর উন্নতিকরণের কথা বলা হচ্ছে 33 নম্বর ধারায়। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে।
এটাও আমরা মাস্টার প্রণয়ন করে ডিরেক্ট বলা যাচ্ছে না। জেলা জজের নিয়োগ, জেলার যিনি জজ বিচারক এর নিয়োগ, বদলি বা পদোন্নতির বিষয়গুলো সম্পর্কে কি সিদ্ধান্ত নিয়ে থাকেন? রাজ্যপাল, রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি নাকি মুখ্যমন্ত্রী? একটা প্রশ্ন মাঝে মধ্যে আজকে দেখবে যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে কে নিয়োগ করে? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বা বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। হাইকোর্টের জাস্টিস যারা থাকে, হাইকোর্টের প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিদের নিয়োগ করে রাষ্ট্রপতি। সেটাও কিন্তু রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট এদের বিচারপতিদের নিয়োগের দায়িত্ব কার? রাষ্ট্রপতির হাতে আছে। আর জেলা জজ অর্থাৎ তার নিচে যে জজগুলো আদালতে, সেখানে যদি বিচারের কথা বলো, সেটা কিন্তু রাজ্যপাল করতে পারে। সেক্ষেত্রে হতে পারে যে রাজ্যপাল তোমার সেই সংশ্লিষ্ট হাইকোর্টের বিচারপতিদের পরামর্শ নিতে পারে। ঠিক আছে, তো এখানে রাজ্যপালের ক্ষমতাটা আছে। কোশ্চেন নাম্বার 12, জেলার যে সর্বোচ্চ আদালত সেটাকে কি বলা হয়? জেলা জজের আদালত, মুন্সিপ আদালত, হাইকোর্ট, কোনটি নয়। উত্তর কি হবে বলো? তো আমাদের ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্ট। এটা হাইকোর্ট যারা করবে ভুল হবে। এটা হচ্ছে রাজ্যের সর্বোচ্চ আদালত। আর জেলা কেন্দ্রে জেলা জজের আদালত, এটি হচ্ছে সর্বোচ্চ। রাজ্যপাল কার পরামর্শে মুখ্য সচিব কে নিযুক্ত করে? মুখ্যমন্ত্রীর পরামর্শে তার সচিবকে, মুখ্য সচিবকে নিয়োগ করেন। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলা আছে? বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জেলার সংখ্যা কয়টি? 23টি হবে। কোন সন্দেহ আছে? কোশ্চেন নাম্বার 15, বিধানসভায় অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্ব অনুমতি আবশ্যক? বিধানসভার স্পিকার, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপাল। আরেকটা কথা আমরা পাই যে লোকসভায় অর্থ বিল ওঠার আগে কার পূর্ব অনুমতি আবশ্যক? লোকসভায় অর্থ বিল ওঠার আগে রাষ্ট্রপতির পারমিশন লাগে। লোকসভায়, তাহলে কেন্দ্রীয় আইনসভার মধ্যে আমরা পাচ্ছি পার্লামেন্ট, সংসদ, যেখানে রাজ্যসভা আর লোকসভা আছে। তো লোকসভায় অর্থ বিল উত্থাপিত হয়, রাজ্যসভায় কিন্তু হয় না। যে কোনো মানি বিল লোকসভায় আসবে এবং লোকসভায় অর্থ বিল ওঠার আগে রাষ্ট্রপতির পারমিশন লাগে। আর রাজ্যের ক্ষেত্রে বিধানসভা আছে, বিভিন্ন রাজ্যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, শুধু বিধানসভা আছে। বিধান পরিষদ মাত্র 6টি রাজ্যে আছে। তো এই যে বিধানসভা, এখানে অর্থ বিল ওঠার আগে সিমিলারলি তোমার রাজ্যপালের অনুমতিটা লাগবে। কেন্দ্রে রাষ্ট্রপতির লাগবে, রাজ্যে হলে রাজ্যপালের পারমিশন লাগবে। অপশন ডি এখানে সঠিক উত্তর করতে হবে। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে। তাহলে লোকসভার ক্ষেত্রে আমরা বলি রাষ্ট্রপতির পারমিশন লাগবে। কোশ্চেন নাম্বার 13, ভারতের নির্বাচন কমিশন তৈরি হয় কবে? ভারতে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন, যেটা নিয়ে এখন সারা ভারত নির্বাচন কমিশন মাতিয়ে রেখেছে মানুষকে, এসআইআর নিয়ে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। কে ভোটার লিস্টে থাকবে, কে বাদ যাবে, এই নিয়ে খুব চিন্তা, তাই তো? মানুষকে সবসময় বিব্রত করে রাখা হচ্ছে, ব্যস্ত রাখা হচ্ছে বিভিন্ন কাজে, যাতে তুমি প্রশ্ন না করো সরকারকে। নির্বাচন কমিশন এটি তৈরি হয় কবে? 1950 সালে। 1950 সালে নির্বাচন কমিশন তৈরি হয়। ওকে, 25শে জানুয়ারি, ডেটটা মনে রাখো, 25শে জানুয়ারি, 25 জানুয়ারি। এই দিন কি পালিত হয়? 25শে জানুয়ারি কি পালিত হয়? 25শে জানুয়ারি পালিত হয় ন্যাশনাল ভোটার ডে।
জাতীয় ভোটার দিবস, ন্যাশনাল ভোটার ডে, জাতীয় ভোটার দিবস। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিল? প্রথম নির্বাচন কমিশনার ছিল সুকুমার রায়। প্রথম যখন নির্বাচন কমিশন গঠিত হয়। এখানে কোশ্চেন হচ্ছে ভারতে প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার। কোশ্চেনটা এই জায়গাটা তোমরা খেয়াল করো। প্রথম মহিলা ভিএস রামাদেবী, অপশন বি বলছে এস কে বেদি, অপশন সি জিডি দাস, অপশন ডি হচ্ছে আর এন নিকাম। দেখো এই যে ক্লাসটি হচ্ছে তোমরা যে শুধু গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য লাগবে এরকম বলে তারাই করছো আর কেউ করতে পারবে এরকম নয়, সমস্ত পরীক্ষায় এগুলো কাজে লাগবে। যেহেতু সাবজেক্ট ভিত্তিক যখনই ক্লাস হবে বুঝতে হবে সব পরীক্ষার জন্য জরুরি। উত্তর হবে ভিএস রমাদেবী, সঠিক উত্তর অপশন এ এখানে হবে। কোশ্চেন নাম্বার 18, নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় কত নম্বর ধারা অনুসারে? আর্টিকেল কত? এই নির্বাচন কমিশন রিলেটেড একটা কোশ্চেন পরীক্ষা আসতে পারে, যেহেতু এই নিয়ে এখন খুব উত্তাল সারা ভারত এসআইআর নিয়ে। নির্বাচন কমিশন এটা প্রতিষ্ঠিত হয় কত নম্বর ধারা অনুসারে? উত্তর হবে 324, অপশন সি এখানে সঠিক উত্তর হবে ধারা 324, আর্টিকেল 324। এই ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। অ্যাকচুয়াল নির্বাচন কমিশন কিন্তু কোনো সরকার দ্বারা প্রভাবিত হওয়ার কথা নয়, এটা স্বাধীন একটা প্রতিষ্ঠান তুমি ভাবতে পারো এবং নিরপেক্ষ। সরকার যতই চাপ দেওয়ার চেষ্টা করুক তাদেরকে কিন্তু প্রভাবিত হওয়ার কথা নয়। ওকে, পরবর্তী কোশ্চেনে আসবো। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে? ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে? রাজীব কাপুর, এস ওয়াই কুরেশি, রাজীব কুমার, জ্ঞানেশ কুমার। কোশ্চেন নাম্বার 19, সকলে এটা অলরেডি জানো, এটা আর বলার কিছু নেই। জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশনে অ্যাকচুয়াল 3 জন থাকে, একজন মুখ্য হয় আর 2 জন থাকে তার সঙ্গে নির্বাচন কমিশনার। 3 জনের একটা টিম তাদের থাকে, 1+2। পরবর্তী কোশ্চেন আসবো। ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কতগুলি স্তূপ রয়েছে? ভারতের জাতীয় পতাকার যে মাঝখানে অশোক চক্র আছে সেখানে কতগুলো স্তূপ আছে? এরকম কতগুলো আছে? এখানে এই ছবিতে সব দেখানো যাবে না, যাই হোক এরকম আমরা দেখবো যে 24টি স্তূপ আছে। 24টি, 24। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে নতুন একটা ব্যাচ শুরু হয়েছে ডব্লিউবিএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য, এটা অনলি ফর প্র্যাকটিস, এটা অনলি ফর প্র্যাকটিস ব্যাচ। এটির কোর্স ডিউরেশন হচ্ছে এটা একটু দেখে নাও, আমাদের 1.5 মাসের মধ্যে এই ব্যাচ আমরা এন্ড করব। প্রত্যেকটা বিষয়ে অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস করানো হবে এমসিকিউ, পাশাপাশি এই ব্যাচের ভ্যালিডিটি থাকছে টোটালটা 1 বছর ভ্যালিডিটি তোমরা পাবে। অর্থাৎ এই ব্যাচ তুমি একবার প্রথম নিলে যেদিন থেকে 1 বছর পরে গিয়ে এই ব্যাচের অ্যাক্সেস তোমার এন্ড হবে। 1.5 মাসে আমরা টোটাল বিষয়গুলো তোমাদের, যেহেতু পরীক্ষায় সামনে, এতগুলো টিচার রাখার উদ্দেশ্য এটাই যে সমস্ত সাবজেক্ট টোটালটাকে ভেঙে ভেঙে সবাই মিলে আমরা দ্রুত শেষ করতে যাচ্ছি। ওকে, তো এই ব্যাচটা এফেক্টিভ হবে গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য, যেখানে জেনারেল নলেজ, পাটিগণিত, রিজনিং এবং ইংলিশ এই একটা ব্যাচ মিলে তোমার গ্রুপ সি ডি। যারা সি পরীক্ষা দিচ্ছ তো ডি নিয়ে ভাবতে হবে না, অটোমেটিক হচ্ছে। আর যারা শুধু ডি দেবে তাদের ক্ষেত্রে ইংরেজিতে না পড়লেও হবে। পরবর্তী প্রশ্ন আসবো। ভারতের কোন দিবসটি কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস হিসেবে পরিচিত? দেখো এই কোশ্চেন গুলো ভারতের যে কোনো পরীক্ষায়, ঠিক আছে,
ভারতের যে কোনো পরীক্ষায় কোশ্চেন গুলো আসে, দেখতে পাচ্ছ পিএইচএসএল আসে, অন্যান্য অনেক পরীক্ষায় কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন, যে কোনো পরীক্ষা আছে, মানে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষায় প্রশ্নগুলো আসতে পারে। সংবিধান দিবস, ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে। তো সেই 26শে নভেম্বর ডেটটি আমরা সংবিধান দিবস হিসেবে পালন করি। আচ্ছা, বাংলাদেশের যে জাতীয় পতাকার নকশা কে করেন? এই ধরনের প্রশ্ন পরীক্ষা আছে, এটা মনে রাখবে, কামরুল হাসান। কোশ্চেন নাম্বার 23, ভারতের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের জন্য শ্রদ্ধা এটাকে কি বলা হয়? সকল নাগরিকের মৌলিক অধিকার, প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, প্রত্যেক নাগরিকের সাধারণ কর্তব্য। তো ভারতের সংবিধানে আমরা পাচ্ছি মৌলিক অধিকার, নির্দেশাত্মক নীতি আছে, মৌলিক কর্তব্য, এই বিষয়গুলো আছে। তো মৌলিক অধিকার যেটা, সেখানে এই জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতের জন্য শ্রদ্ধার কথা নয়, সেটা বলা হয়নি, সেটা বলা হয়েছে মৌলিক কর্তব্য কি। প্রত্যেক নাগরিক, আমরা ভারতীয় নাগরিক, আমাদের যে বেসিক দায়িত্ব কর্তব্য, 11টি মৌলিক কর্তব্য সংবিধানে বলা হয়েছে, যার মধ্যে এটা আছে যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত বা আরো অনেক বিষয় আছে, জাতীয় যেগুলো সম্পত্তি সেগুলোর প্রতি শ্রদ্ধা, সম্মান, এগুলো আমাদের প্রত্যেক ভারতীয়দের মৌলিক কর্তব্য। আচ্ছা, জাতীয় পতাকার চক্রে, ওই যে অশোক চক্র বলা হচ্ছিল, কি রং ব্যবহার করা হয়, কি কালার থাকে? কালো, সাদা, নেভি ব্লু, ব্লু। ওই যে 24টি স্পোক আছে বলছি, ওটা কি রঙের হয়? মানে অশোক চক্রের রংটা কেমন হয়? এটা হয় নেভি ব্লু। নেভি ব্লু, ভালো করে খেয়াল করবে, এটা সাধারণ ব্লু না, নেভি ব্লু বলা হয়। কোশ্চেন নাম্বার 25, ভারতের জাতীয় সংহতি দিবস কবে পালিত হয়, বা রাষ্ট্রীয় ঐক্যতা দিবস এটি কবে পালন করা হয়? 30শে জানুয়ারি, 29শে আগস্ট, 31শে অক্টোবর, 2রা অক্টোবর। ভারতের জাতীয় সংহতি দিবস পালিত হয়, তারিখ হচ্ছে 31শে অক্টোবর। কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। তো তোমাদের কাজ হবে এই 25টি কোশ্চেন যেগুলো করানো হলো, তুমি কতগুলো সঠিক পেরেছো, কটা পারোনি, এটা আগে দেখা ভালো করে, সেটা কোন চ্যাপ্টার থেকে সেটা তুমি ফাইন্ড আউট করো। দেন তুমি আরেকটা বিষয় ফাইন্ড আউট করবে, যেটা হয়নি, তোমার সম্পূর্ণ অজানা ছিল বা ভুল করেছো, সেইগুলো নোট করে নাও। পারলে সব কোশ্চেন গুলো লিখে নিতে পারো, বা যেগুলো টোটালি তোমার ভুল হয়েছে বা হয়নি সেগুলো তুমি নোট করো। ভারতের মৌলিক কর্তব্যের ধারণা নিম্নের কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এটা তোমরা আজকে হোমওয়ার্ক করবে। আমরা আজকের সেশন এখানে এন্ড করছি, এবং 25 কোশ্চেনের মধ্যে তোমার 40 আজকে সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করবে। এবং আমাদের সমস্ত ক্লাস, ফ্রি ক্লাস পেতে দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলগুলো তুমি সাবস্ক্রাইব করে সাথে থাকো। এবং আমাদের TWS একাডেমি নামে কিন্তু অ্যাপ আছে, এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, এবং এখানে আমাদের বিভিন্ন পরীক্ষা রিলেটেড ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি। যদি মনে হয় ব্যাচে জয়েন করবে, তাহলে অ্যাপটা প্লে স্টোর থেকে নামাও, দেন তুমি জয়েন করতে পারো। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ওকে, টাটা, বাই।